ক্ষমতা থেকে নেতানিয়াহুকে টেনে নামাতে অবিশ্বাস্য অ্যাকশন ইসরায়েলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে জি রতন স্বাগত জানাচ্ছি। এমন একটা মুহূর্ত নেই যে নেতানিয়াহুর বিরুদ্ধে মানুষ কথা বলছে না, প্রতিবাদ করছে না। কিন্তু নেতানিয়াহু যেহেতু বর্বর, তার মাথায় আর অন্য কোনো চিন্তা নেই ফিলিস্তিনিদের ওপর নির্মম হামলা করা ছাড়া। তার দেশের অভ্যন্তরেও চলছে বিক্ষোভ ও ক্রোধের মিছিল। আপাতত সরকারি ক্ষমতা আর অস্ত্র ব্যবহার করে সে নিরাপদে আছে ঠিকই, কিন্তু পরিস্থিতি যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে। আমরা যা কখনোই কল্পনা ও স্বপ্নেও ভাবি না, তাই কিন্তু হয়েও যায় একেবারে দিবালোকের মতো বাস্তবতার হাত ধরে। হাসিনার কথাই ভাবুন না, 41 সাল পর্যন্ত যে ক্ষমতায় থাকার জন্য সকল আয়োজন সফলভাবে সম্পন্ন করে রেখেছিল, সেই হাসিনা ও তার পুরো রেজিম দলবল সহ কুপকাত হল ছাত্রদের এক কোটা আন্দোলনের এক দফার পরিণতিতে মাত্র 36 দিনে। এ এক অবিশ্বাস্য ব্যাপার কি ছিল না? একইভাবে নেতানিয়াহুর পরিণতিও তাই হবে। নিজ দেশেই যেভাবে ফুঁসে উঠছে নাগরিকরা, তাতে করে হয়তো হঠাৎই শুনব যে নেতানিয়াহুকে দিগম্বর করে রাজপথে দৌড়ানি দিয়েছে সে দেশের নাগরিকরা এবং পরিশেষে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে সবাই। এখন সবাই অভিযোগ করছেন নেতানিয়াহুর কারণেই গাজায় যুদ্ধ বন্ধ হচ্ছে না, অযথায় কোনো কারণ ছাড়াই ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে এবং জিম্মিদের মুক্তি করে আনার কোনো লক্ষণই প্রকাশ পাচ্ছে না নেতানিয়াহুর আচরণে। গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পথে প্রধান অন্তরায় হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটাই বলছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়াইর গোলান। শনিবার তিনি স্পষ্টভাবে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বলেন, জীবন বাঁচাতে এবং দেশকে রক্ষা করতে হলে এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে। গোলান দাবি করেন, মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনেই প্রমাণ মিলেছে নেতানিয়াহু, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির তাদের রাজনৈতিক অবস্থান ধরে রাখার স্বার্থে বন্দি মুক্তি ও যুদ্ধবিরতির সম্ভাবনাগুলো বারবার নস্যাৎ করেছেন। এক্সে দেয়া এক পোস্টে ডেমোক্রেটিক পার্টির নেতা গোলান বলেন, এই চুক্তি বাধাগ্রস্ত করছেন নেতানিয়াহু ও তার উগ্রপন্থী মন্ত্রিসভার সদস্যরা। সেনা ও বন্দীদের জীবন তাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ নিজেদের মন্ত্রিত্ব ও পদ রক্ষা করা। তিনি আরও বলেন, নেতানিয়াহু, স্মোট্রিচ ও বেন গাভির হল চরমপন্থী সংখ্যালঘু গোষ্ঠী, যারা পুরো দেশকে এক নির্মম নরকের দিকে ঠেলে দিচ্ছে। বারবার শান্তি প্রচেষ্টা বানচাল করে এরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার খেলায় মেতেছে। গোলানের এই কঠোর মন্তব্য এমন সময়ে সামনে এলো যখন নিউ ইয়র্ক টাইমস তাদের তদন্ত প্রতিবেদনে জানায়, গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার সিদ্ধান্ত ছিল মূলত রাজনৈতিক। এতে বলা হয়, নেতানিয়াহু এবং তার ডানপন্থী জোট সঙ্গীরা গাজায় যুদ্ধ ও মানবিক সংকট অব্যাহত রেখে নিজেদের ক্ষমতা ও জনসমর্থন ধরে রাখার কৌশল বেছে নিয়েছেন। এদিকে বন্দি বিনিময় চুক্তি দ্রুত কার্যকরের দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে শনিবার রাতভর হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধ করে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানান। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে জনরোষ এবং চাপ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নেতানিয়াহুকে তিরস্কার ও ভৎসনা করে বিশ্বব্যাপী নানা আয়োজন চলছেই। ইরানের সাথে যুদ্ধে নেতানিয়াহুর পরাজয় যেন সেই ভর্ৎসনা আয়োজন আরও বেগবান হয়েছে। এবার ইসরায়েলকে উদ্দেশ্য করে বুম বুম তেল আবিব নামে একটি গান ঝড় তুলেছে। গত 20 জুন প্রকাশিত এই গানে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। ভিডিওটি প্রকাশিত হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে 577 মিলিয়ন ভিউ হয়েছে। ইরান, মধ্যপ্রাচ্যের পাশাপাশি গানটি রাশিয়াতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অসংখ্য মানুষ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজের সাথে বুম বুম তেল আবিব গানের ব্যাকগ্রাউন্ড অডিও হিসেবে যুক্ত করেছেন। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তেহরান টাইমস। গানের একটি অংশ হলো, তোমার সকল মন্দ কাজের জন্য তুমি মন্দ ফলাফল পাবে। তুমি মৃত শিশুদের নিয়ে উপহাস করছিলে, কিন্তু এখন তুমি আঘাত পাচ্ছ। ইরানি ক্ষেপণাস্ত্র তোমার পুরো আকাশ
আলোকিত করে দিয়েছে। এখন তুমি ফিলিস্তিনিদের মতো আতঙ্কিত বোধ করছো। অবাক করার বিষয় হলো, এই গান তৈরি করেছেন একজন মার্কিন শিল্পী। বুম বুম তেল আবিব গানের কথাগুলো একটি রাজনৈতিক বক্তব্যের মতো, এমন একটি বক্তব্য যা আবেগগতভাবে উজ্জীবিত হলেও বিশ্বজুড়ে এমন মানুষের মধ্যে অনুরণিত হয়েছে যারা ইসরায়েলের শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতি সমর্থন জানিয়েছে। গানের একটি অংশে গাজায় নিহত নারী ও শিশুদের মৃতদেহ নিয়ে উপহাসকারী বসতি স্থাপনকারীদের উল্লেখ করা হয়েছে। নেটিজেনরা বলেছেন, বুম বুম তেল আবিব গানটি গ্র্যামির জন্য মনোনীত হয়েছে। এটি ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি আঘাতকারী সঙ্গীত। ইতিমধ্যে বুম বুম তেল আবিব টি শার্টও বের হয়েছে। এ বিষয়ে লুকাস গেজ নামে ওই মার্কিন শিল্পী বলেন, যে উপাদানটি এই গানকে বাস্তবায়িত করেছে, ন্যায় বিচারের জন্য মানবতার আকাঙ্ক্ষা, অপরাধের জন্য মূল্য দেয়া। বিশ্বের মানুষ বেশিরভাগই আবেগ দ্বারা চালিত। সঙ্গীত তাদের হৃদয়ে পৌঁছানোর একটি শক্তিশালী হাতিয়ার, কারণ এটি মানুষের আবেগকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি নাড়া দেয়। শিল্পী আরও ব্যাখ্যা করেন, যেহেতু শত্রুরা তরুণদের মনকে বিষাক্ত করার জন্য সঙ্গীত শিল্পকে ব্যবহার করেছে, তাই শিল্পীদের জন্য সঙ্গীতকে প্রতিষেধক হিসেবে রূপান্তর করা যুক্তিসঙ্গত। লুকাস গেজ ইরানের জনগণকে সরাসরি সম্বোধন করে বলেন, আমি ইরানের জনগণকে জানাতে চাই যে আমার মতো অনেক আমেরিকান বুঝতে পেরেছে যে আমাদের সরকার একটি বিদেশি শত্রু পরজীবী দ্বারা দখল করা হয়েছে, যারা মার্কিন নাগরিকদের মগজ ধোলাই করেছে, যারা মিডিয়া এবং প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করেছে, আমেরিকাকে তার পক্ষে যুদ্ধ করার জন্য তার গোলামে পরিণত করেছে। তিনি আরও বলেন, আমরা যারা এই সত্যে জেগেছি তারা ইরানের সাথে যুদ্ধ চাই না। গত কয়েক দশক ধরে আমাদের দখলকৃত সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তা কখনোই জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিনিধিত্ব করে না। এই গানের বিষয়ে কথা বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেন, বুম বুম তেল আবিব গানটি ইরানের জনসাধারণের কূটনীতির প্রতীক হয়ে উঠেছে। অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিস্কা আলবানিজ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা আমাকে থামাতে পারবে না। যুক্তরাষ্ট্র কর্তৃক তার বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞাকে অশ্লীল ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন তিনি। আল জাজিরাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এটিকে গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের সমালোচনার প্রতিশোধ বলে উল্লেখ করেন। আলবানিজ বলেন, এই নিষেধাজ্ঞা আমাকে থামাতে পারবে না। ইসরায়েল যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ চালাচ্ছে তা বলতে আমি অব্যাহত থাকব। তিনি এটিকে মাফিয়াদের ভয় ভীতির কৌশল বলে আখ্যায়িত করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলবানিজের বিরুদ্ধে ইসরায়েল বিরোধী রাজনৈতিক অর্থনৈতিক যুদ্ধ চালানোর অভিযোগ এনেছিলেন। জবাবে তিনি বলেন, আমি শুধু আন্তর্জাতিক আইনের পক্ষে কথা বলছি। গাজার ভয়াবহতা শুধু ইসরায়েলি আগ্রাসনের ফল নয়, বরং এসব থেকে লাভবান কোম্পানিগুলোর জন্য। রয়টার্স জানায়, আলবানিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। শুক্রবার সংস্থাটির এক মুখপাত্র এ কথা বলেন। ইইউ এর নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র আনোয়ার এল আনোউনি বলেছেন, ফ্রান্সিস্কা আলবানিজের ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আমরা হতাশ। জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার উপর ইইউ এর জোরালো সমর্থন রয়েছে বলেও যোগ করেন তিনি। দ্য আরব নিউজ জানায়, দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে গত সপ্তাহে দেখা করেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা 15 জন কথিত ইমাম। এছাড়া দখলদার ইসরায়েলের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা ঘুরে দেখেন তারা। ইমামদের এই দলটি এখনও ইসরায়েলে অবস্থান করছে। তারা দাবি করছেন, মুসলিম ও ইহুদিদের মধ্যে শান্তির বার্তা পৌঁছে দিতে তারা ইসরায়েলে গেছেন। তবে সুন্নি মুসলিমদের সর্বোচ্চ বিদ্যাপীঠ মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এই ইমামদের কার্যকলাপের নিন্দা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ইউরোপের এই কথিত ইমামরা মুসলিমদের প্রতিনিধিত্ব করে না। সিরাজের বয়স মাত্র 2। ইমান আল নুরির ছোট ছেলে সে। গত বৃহস্পতিবার ভোরে ক্ষুধায় ঘুম ভেঙে গেলে সে কেঁদে কেঁদে মায়ের কাছে খাবার চায়। ঘরে কিছুই ছিল না। খাবার সংগ্রহে সিরাজের 14 বছর বয়সী খালাতো বোন শামা তাকে ও তার অর্থাৎ সিরাজের বড় 2 ভাই ওমর, যার বয়স 9, ও আমিরকে, যার বয়স 5, গাজার দায়ের আল বালাহের আল তারা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে রাজি হয়। 32 বছরের ইমান আল নুরি 5 সন্তানের মা। বিবিসির স্থানীয় এক সাংবাদিককে তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি তখনও খোলেনি, তাই তারা ফুটপাতে বসে অপেক্ষা করছিল। হঠাৎ আমরা হামলার শব্দ শুনতে পাই। ইমান বলেন, আমার স্বামীর কাছে গিয়ে বললাম,
হাতিম, তোমার বাচ্চারা? ওরা তো স্বাস্থ্যকেন্দ্রটিতে গেছে। হামলার শব্দ শোনার পর তড়িঘড়ি করে স্বাস্থ্যকেন্দ্রটির দিকে ছুটে যান ইমান। সেখানে দেখেন তার ছেলেরা ও ভাগ্নি একটি গাধার গাড়িতে শুয়ে। হাসপাতালটিতে অ্যাম্বুলেন্স না থাকায় আহতদের আনা নেয়ার জন্য এই গাড়ি ব্যবহার করা হয়। হামলায় ঘটনাস্থলে 5 বছরের আমির ও কিশোরী শামা নিহত হয়। ওমর ও সিরাজ গুরুতর আহত হয়। সেদিনের ঘটনা স্মরণ করে ইমান বলছিলেন, ওমর তখনও একটু একটু করে শ্বাস নিচ্ছিল। স্বাস্থ্যকর্মীরা ওকে বাঁচানোর চেষ্টা করছিলেন। ওমরকে বাঁচাতে রক্তের প্রয়োজন ছিল। রক্ত আনতে 1 ঘন্টা লেগে গেল। তারা রক্ত দিলেন, কোনো পরিবর্তন হলো না। ইমানের প্রশ্ন, ওরা কেন চলে গেল? কেন? ওরা কি দোষ করেছিল? তিনি বলেন, পৃথিবীর অন্য বাচ্চাদের মতো ওদেরও স্বপ্ন ছিল। ওদের একটা ছোট খেলনা দিলেই ওরা খুশি হতো। ওরা তো শুধুই বাচ্চা ছিল। ছোট্ট সিরাজের মাথা থেকে রক্ত ঝরছিল। তার একটি চোখ নষ্ট হয়ে গেছে। এ দৃশ্য এখনো মা ইমানের চোখে ভাসে। তিনি বলেন, ওর খুলি ফেটে গেছে। চিকিৎসকদের মতে শুধু রক্তপাত নয়, মাথায় বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। সে কতক্ষণ এমন অবস্থায় অক্সিজেনের ওপর বেঁচে থাকতে পারবে? দুজন তো আগেই চলে গেছে। একসময় চিকিৎসকেরা জানান তারা আর সিরাজকে চিকিৎসা দিতে পারছেন না। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা।